ইন্দোনেশিয়ার স্বাধীনতার গল্পটা না শুধু একটা দেশের পরাধীনতা থেকে মুক্তির গল্প না, এটা তার থেকেও অনেক বড় কিছু। ভাবুন তো, হাজার হাজার দ্বীপ, কত আলাদা ভাষা, কত আলাদা সংস্কৃতি, এই সব কিছু মিলেমিশে এক হয়ে একটা জাতি তৈরি হওয়ার গল্প, একটা মহাকাব্যই বলা চলে। চলুন আজ এই অসাধারণ জার্নিটাতেই ডুব দেওয়া যাক। ব্যাপারটা ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? কিভাবে হাজার হাজার আলাদা আলাদা দ্বীপ ৩৫০ বছরের শাসন ভেঙে এক হয়ে গেল? এটা হলো কি করে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের নিয়ে যাবে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের একেবারে গোড়ায়। কিভাবে এর জন্ম হলো, কিভাবে এটা বড় হলো, আর শেষে কিভাবে সফল হলো। চলেন সেই ধাপগুলোই আজ এক এক করে দেখি। দেখুন, যে কোনো বড় আন্দোলনের পেছনেই কিন্তু একটা লম্বা বঞ্চনার ইতিহাস থাকে। ইন্দোনেশিয়ার গল্পটাও ঠিক তেমনই। আর এই বঞ্চনার ছবিটা ভালোভাবে বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে দেখতে হবে। মানে ডাচদের শাসনে সাধারণ মানুষের জীবনটা ঠিক কেমন ছিল, বিশেষ করে তাদের অর্থনৈতিক পলিসির কারণে তাদের কি অবস্থা হয়েছিল। ডাচদের শোষণের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটার নাম ছিল কালচার সিস্টেম। নামটা শুনতে যত ভালোই লাগুক না কেন, জিনিসটা ছিল ভয়ঙ্কর। পলিসিটা খুব সোজা কিন্তু মারাত্মক। ভাবুন তো একবার, আপনি একজন কৃষক, আপনার নিজের জমিতে আপনাকে আপনার পরিবারের জন্য ধান চাষ করতে দেওয়া হচ্ছে না, উল্টে আপনাকে জোর করা হচ্ছে কফি বা নীল চাষ করতে। আর সেই সব ফসল সোজা চলে যাবে ইউরোপের বাজারে। এর ফলটা কি হতে পারে একটু চিন্তা করুন তো। ফলাফল যা হলো তা ছিল কল্পনারও বাইরে। যে কৃষকরা একসময় নিজেদের খাবার নিজেরাই ফলাতো, তাদের ঘরেই দেখা দিল দুর্ভিক্ষ। ভাবা যায়, গ্রামে গ্রামে শুধু গরিবই আর গরিবই। আর এর থেকেই জন্ম নিল ক্ষোভ, অস্থিরতা। এটা ছিল এমন একটা সিস্টেম যা ইন্দোনেশিয়ার সমাজের একদম শেকড়ে গিয়ে ঘা দিয়েছিল। শুধু টাকা পয়সার শোষণই কিন্তু না, এর সাথে ছিল মারাত্মক সামাজিক বৈষম্য। মানে ভালো চাকরি, ক্ষমতা, সুযোগ সুবিধা সব ছিল শুধু ইউরোপীয়দের জন্য। এই অবিচারটা জাভা, সুমাত্রা, বর্নিও সব দ্বীপের মানুষকে একটা জায়গায় নিয়ে আসলো। তারা বুঝতে পারল তাদের শত্রু একজনই। আর ঠিক এখান থেকেই পরিবর্তনের ইচ্ছেটা দানা বাঁধতে শুরু করে। আর মজার ব্যাপার কি জানেন? যে ডাচরা এত শোষণ করছিল, তাদেরই একটা পলিসি, বলা যায় একদম আনজানেমে, জাতীয়তাবাদের প্রথম আগুনটা জ্বেলে দিয়েছিল। কি অদ্ভুত, তাই না? চলুন দেখি এই উল্টো খেলাটা কিভাবে হলো। একেই বলে ইতিহাসের আয়রনি। ডাচরা একটা এথিক্যাল পলিসি বা নৈতিক নীতি আনল। তাদের প্ল্যান ছিল কিছু স্থানীয় লোককে ওয়েস্টার্ন স্টাইলে পড়িয়ে শুনিয়ে নিজেদের প্রশাসনের কেরানি বানানো, মানে নিজেদের কাজ সহজ করা। কিন্তু হলোটা কি? হলো ঠিক তার উল্টো। এই নতুন শিক্ষিত ছেলেমেয়েরাই যখন স্বাধীনতা, গণতন্ত্র, ফরাসি বিপ্লবের কথা পড়ল, তখন তারা নিজেদের দেশের পরাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। বুমেরাং হয়ে গেল ব্যাপারটা। আর এই নতুন ভাবনাকে আরও উস্কে দিল সারা দুনিয়ার নানা ঘটনা। যেমন ধরুন, ১৯০৫ সালে ছোট্ট একটা এশিয়ান দেশ জাপান যখন বিশাল রাশিয়াকে হারিয়ে দিল, তখন ইন্দোনেশিয়ার মানুষ প্রথমবার ভাবল, আরে ইউরোপীয় শক্তিরাও তো তাহলে হারাতে পারে। এর সাথে ভারতের জাতীয় কংগ্রেস, চীনে সানিয়াত সেনের বিপ্লব, তুরস্কে আতাতুর্কের সংস্কার, এগুলো তাদের মনে সাহস জুগিয়েছিল। আর এই সব কিছুর ফল হিসেবেই ১৯০৮ সালে তৈরি হল বুদি উতম। এটা সরাসরি স্বাধীনতার কথা বলেনি বটে, কিন্তু নিজেদের সংস্কৃতি, নিজেদের শিক্ষাকে জাগিয়ে তোলার যে ডাক দিয়েছিল, সেটাই ছিল একটা অর্গানাইজড জাতীয়তাবাদের দিকে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। বুদি উত্তম যে চেতনার জন্ম দিল, সেটা কিন্তু আর শুধু শিক্ষিত মানুষের মধ্যে আটকে থাকল না। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের মধ্যে, আর জন্ম হল সত্যিকারের গণ আন্দোলনের। এই যেমন ধরুন সারেকাত ইসলাম। ১৯১২ সালে যখন এটা তৈরি হলো, এটা একটা দারুণ কাজ করল। সাধারণ ধর্মীয় পরিচয়কে কাজে লাগিয়ে লাখ লাখ সাধারণ কৃষক, ছোট ব্যবসায়ীকে এক ছাতার তলায় নিয়ে আসলো। টার্গেট ছিল একটাই, বিদেশি অর্থনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আন্দোলনটা প্রথমবার শিক্ষিতদের গণ্ডি পেরিয়ে আম জনতার কাছে পৌঁছল। এরপর ১৯২০-র দশক আসতে না রাজনৈতিক আবহাওয়াটা একেবারে গরম হয়ে উঠল। একদিকে সারেকাত ইসলামের মতো ধর্মীয় আন্দোলন, তো অন্যদিকে কমিউনিস্ট পার্টি। তারা চাইছিল পুরো সিস্টেমটাই পাল্টে ফেলতে। আর ঠিক তখনই মঞ্চে এলেন সুকর্ণ তার দল পিএনআইকে নিয়ে। তাদের আর কোনো রাগঢাক ছিল না, একটাই দাবি, পূর্ণ স্বাধীনতা, ফুল ইন্ডিপেন্ডেন্স। আর এই সবকিছুর ক্লাইম্যাক্সটা এলো ১৯২৮ সালে। ভাবুন একবার, জাভা, সুমাত্রা, বর্নিও বিভিন্ন দ্বীপের তরুণ তরুণীরা এক জায়গায় এসে শপথ নিচ্ছে। তারা বলছে, আমাদের মাতৃভূমি একটাই, আমাদের জাতিও একটাই, আমাদের ভাষাও একটাই, ইন্দোনেশিয়া।
বছরের পর বছর ধরে যে বিভেদ ছিল তার মধ্যে দাঁড়িয়ে এটা ছিল ঐক্যের সবচেয়ে জোরালো আওয়াজ। আন্দোলন যখন একটু একটু করে এগোচ্ছে ঠিক তখনই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধটা এসে পুরো খেলার মাঠটাই উল্টে দিল। পুরনো কলোনিয়াল সিস্টেমটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আর ইন্দোনেশিয়ার সামনে খুলে গেল এক নতুন দরজা। সালটা ১৯৪২। যা ঘটল তা অবিশ্বাস্য। যে ডাচ শাসনকে সবাই ভাবত পাহাড়ের মতো অটল, সেটা জাপানের এক ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ৩৫০ বছরের শাসন শেষ হয়ে গেল মাত্র কয়েক সপ্তাহে। কিন্তু স্বাধীনতা তখনও আসেনি। এক দখলদার গেল তো আরেকজন, আরও ভয়ঙ্কর একজন এসে হাজির হল। শুরু হল জাপানি দখলের সেই কালো অধ্যায়। তবে এই অন্ধকারের মধ্যেও একটা আলো রেখা ছিল। জাপানিরা এসে ডাচদের বানানো পুরো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা ভেঙে দিল। এই যে একটা শূন্যস্থান তৈরি হলো, এটাই সুকর্ণ আর হাতার মতো নেতাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ালো। তারা এই সময়ে নিজেদের গুছিয়ে নিলেন, প্রশাসন চালানোর অভিজ্ঞতা অর্জন করলেন, আর সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে গেলেন। আর তারপর এলো সেই মুহূর্তটা ১৯৪৫ সালের ১৭ই আগস্ট। জাপান সারেন্ডার করার খবর আসতেই এক মুহূর্ত দেরি না করে সুকর্ণ আর মোহাম্মদ হাত্তা ঘোষণা করলেন ইন্দোনেশিয়ার স্বাধীনতা। জন্ম হল একটা নতুন দেশের। স্বাধীনতা তো ঘোষণা করা হলো, কিন্তু আসল লড়াইটা তো তখনও বাকি। কারণ ঘোষণা করা এক জিনিস আর সেটাকে টিকিয়ে রাখা আরেক জিনিস। সবচেয়ে কঠিন পরীক্ষাটা শুরু হলো এরপর। ঠিক তাই, ডাচরা আবার ফিরে এলো। তাদের সোনার ডিম পাড়া হাঁস, এই কলোনিটাকে তারা এত সহজে ছাড়বে কেন? ব্যাস, স্বাধীনতার ঘোষণাটাই হয়ে দাঁড়ালো এক নতুন রক্তক্ষয়ী যুদ্ধের শুরু। এর পরের ৪টে বছর ১৯৪৫ থেকে ১৯৪৯ ছিল ইন্দোনেশিয়ার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। একদিকে দেশের ভেতরে চলছিল গেরিলা যুদ্ধ, আর বাইরে চলছিল আন্তর্জাতিক মহলে ডিপ্লোম্যাটিক লড়াই। এই ৪ বছরের সংগ্রামকেই বলা হয় ইন্দোনেশিয়ান ন্যাশনাল রেভলিউশন। অবশেষে ইন্দোনেশিয়ার মানুষের অদম্য জেদ আর আন্তর্জাতিক চাপের মুখে ডাচরা হার মানতে বাধ্য হল। ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে তারা শেষমেশ ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিল। একটা লম্বা কঠিন লড়াইয়ের অবসান হল। ইন্দোনেশিয়ার এই পুরো জার্নিটা কিন্তু আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে যায়। কিভাবে এত ভিন্ন ভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতির মানুষ শুধু একটা কমন লক্ষ্যের জন্য এক হতে পারে। আজকের এই বিভক্ত পৃথিবীতে এই গল্পটা হয়তো আমাদের সবার জন্যই খুব প্রাসঙ্গিক একটা শিক্ষা। ব্যাপারটা ভাবার মতো, তাই না?